এখনো উন্নতি নেই গ্যাস সরবরাহে। দেশ জুড়ে চলছে তীব্র সংকট। এর ফলে সময়ের সাথে সাথে তীব্র হচ্ছে গ্রাহকদের ভোগান্তির মাত্রা। আর প্রয়োজনীয় চাপ না থাকায় বন্ধ রয়েছে মহাখালী, শাহবাগ, তেজগাঁওয়ের মতো ব্যস্ত এলাকার একাধিক পাম্প। ফলে জ্বালানি নিতে এসে ফিরে যেতে হচ্ছে অনেককে। ফিলিং স্টেশন মালিকরা বলছেন, অবস্থার উন্নতি নিয়ে নেই সুনির্দিষ্ট কোনো খবর। রাকিব আল জাবেদের রিপোর্ট। তীব্র গ্যাস সংকটে এভাবেই ঘন্টার পর ঘন্টা অপেক্ষা প্রয়োজনীয় জ্বালানির জন্য। এমন চিত্র গেল 6 দিন ধরেই। সকাল থেকে লম্বা লাইনে দাঁড়িয়েও গ্যাস না পেয়ে অলস সময় পার করছেন সিএনজি চালকরা। অনেকে আবার গ্যাসের সন্ধানে এক পাম্প থেকে অন্য পাম্পে ঘুরছেন দিক বিদিক, তবুও মিলছে না প্রয়োজনীয় জ্বালানি। একটা বারাও মারি নাকি মালিকের জমা দিমু করতে টেনশন পাচ্ছি না। জমা মালিকের একটা কম নেয় না, নিজের বউ বাচ্চা কেমনে বাঁচবো। 9টা থেকে বসে রয়েছি এই পর্যন্ত। এই বসে থাকতে এখন এই যে আমার 2 নম্বর সিরিয়াল। আমি এখন আমার আগে যে কটা গেছে আমি আর লইতে পারিনি। আজকে আসলে সকাল 8টা, 8:15 পর্যন্ত দিছি আমি। তারপর থেকে হঠাৎ করে মেশিন বন্ধ হয়ে গেছে, আর চালু দিতে পারলাম না। এখন আমি এই মাত্র স্টার্ট দিছি, স্টার্ট নেই, গ্যাসই নেই, একবারে জিরো। মিটার আসলে ভিতরে মিটার না দেখলে বুঝবেন না, গ্যাসের একটা মিটার আছে, ওইটা না দেখলে বুঝবেন না, ওইটা একবার কাটা নিচে না। অপেক্ষার সময় মাঝে মধ্যে এতটাই লম্বা হচ্ছে যে তা পার করা কঠিন হয়ে পড়ছে চালকদের জন্য। তাই উপায় না পেয়ে খোশ গল্পে মেতেছেন অনেকে। কেউ আবার ঘুমিয়ে পড়েছেন লম্বা সময়ের ক্লান্তিতে। তীব্র ক্ষোভ জানিয়ে তারা বলেন, সুযোগ বুঝে অনৈতিক কাজও করছেন কেউ কেউ। আর সহসাই এই সমস্যার সমাধান হচ্ছে না বলে জানালেন পাম্প মালিকরা। মানে বাংলা মোটর থেকে সিরিয়াল দিয়ে এই পর্যন্ত আসছি, 2.25 ঘন্টা লাগছে, ঠিক আছে। আর গ্যাসের সংকট তো আজকে থেকে না, গ্যাসের সংকট এই 1 জুলাই থেকে মোটামুটি সংকট, কিন্তু এই এক সপ্তাহ ধরে বেশি সংকট। গ্যাস ঢুকে 200 টাকা আর 300 টাকা, এটা দিয়ে আমাদের হয় না। দেখা গেল এয়ারপোর্ট উত্তরে গেলে আবার এসে ঘুরে এসে গ্যাস নিতে হয়। আজকাল 3 রাত রাস্তা আমি বাসা যাই না, শুধু গ্যাসে জ্বালায়। প্রায় 6 ঘন্টা পরে একদম পাম্পের মাথায় গেছি, মাথায় যাওয়ার পরে কাট নেই। আর একটা সমস্যা হচ্ছে যে এখানে ওই আউট 50 টাকা বা 100 টাকা নিয়ে বাস গাড়ি ঢুকাচ্ছে। তিতাসের লাইনে গ্যাস না থাকলে আমাদের কিচ্ছু করার নেই। আপনারা যত প্রশ্ন আমাকে করেন, আমি একটা কথাই বলবো যে যতক্ষণ গ্যাসের লাইনের প্রেশার না বাড়বে আমাদের এইভাবে চালাই নিতে হবে। ওই যখনই যোগাযোগ করি একটা কথাই বলে, আর 2-1 দিন লাগবে, 2-1 দিন লাগবে। এই 2-1 দিন করতে করতে তো সপ্তাহ পার হয়ে গেছে। পেট্রোবাংলার হিসেবে দেশে দিনে গ্যাসের চাহিদা 380 কোটি ঘনফুট। অগ্নি দুর্ঘটনায় এলএনজির একটি টার্মিনাল বন্ধ হয় সরবরাহ নেমে এসেছে 215 কোটি ঘনফুটের নিচে। রাকিব আল জাবেদ, 71, ঢাকা। গ্যাস সংকট নিয়ে বিস্তারিত তথ্য জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন রূপগঞ্জ থেকে রিয়াজ হোসেন এবং মানিকগঞ্জ থেকে মনিরুল ইসলাম মিহির। আমরা প্রথমেই রূপগঞ্জের খবর জানব। রিয়াজ হোসেন যুক্ত আছেন। রিয়াজ, গ্যাস সংকট নিয়ে কি বলছেন সংশ্লিষ্টরা? সমস্যার সমাধান কবে নাগাদ হতে পারে বলে জানতে পেরেছেন? রূপগঞ্জে 18 জুলাই থেকে কিন্তু গ্যাসের সেই সংকট সেটা কিন্তু ব্যাপক আকার রূপ ধারণ করেছে, যে কারণে কিন্তু রূপগঞ্জে 16টি ফিলিং স্টেশনের মধ্যে কিন্তু 5টি সিএনজি ফিলিং স্টেশন রয়েছে। সেখানে কিন্তু 5টির মাঝে শুধুমাত্র আজকে যেটা আপনি জানতে পারলাম, সকাল থেকে 2টি সিএনজি স্টেশনে কিন্তু গ্যাস দেওয়া হচ্ছে, তাও একেবারে সবেমাত্র একেবারে কম প্রেসারে। তারা আমাদেরকে সিএনজি যে চালকরা এবং বিভিন্ন যানবাহন চালকরা আমাদেরকে বরাবর আমাকে জানিয়েছে যে 20 থেকে 30, 40, 50 টাকার বেশি কিন্তু তারা গ্যাস পাচ্ছে না। তারা যে গ্যাস নিয়ে তারা বিভিন্ন জায়গায় গন্তব্যস্থলে যাবে, যাত্রী নিয়ে আসা যাওয়া করবে, সেটা কিন্তু তারা পারছে না। তো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আমরা এ ব্যাপারে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে গ্যাসের যে ত্রুটিরা রয়েছে মহেশখালীর যে এলএনজি স্টেশনে টার্মিনাল, সেখানে তারা নাকি বলছে যে বিশেষজ্ঞ টিম আসছে, তারা কাজ করে যাচ্ছে। কবে নাগাদ এই সমস্যার সমাধান হবে সেটা কিন্তু তারা আমাদেরকে ক্লিয়ার সঠিকভাবে তারা বলছে না। এবং আজকে কিন্তু আমরা যেখানে আমি ঢাকা সিলেট মহাসড়কের রংধনু ফিলিং স্টেশনে আছি, সেখানে কিন্তু আমি সকাল থেকে এখানে অবস্থান নিয়েছি। সেখানে কিন্তু আমরা জানতে পারছি রাত্র 3টা থেকে কিন্তু এখানে গ্যাস সরবরাহ একেবারে বন্ধ রয়েছে, যে কারণে যারা সিএনজি অটোরিকশা চালক তারা কিন্তু তাদের যানবাহনগুলো আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু ফিলিং স্টেশনের পাশে রেখে তারা বাসায় চলে যাচ্ছে। তারাও একটা আতঙ্ক রয়েছে যে এই সমস্যাটি দ্রুত সমাধান না হয় তারা কিন্তু দ্রুত তারা সমস্যায় পড়ে যাবে। তারা আমাদেরকে বলেছে তারা দ্রুত সমাধান চাচ্ছেন। মনে ছিল আমার কাছে রূপগঞ্জের সর্বশেষ। রিয়াজ হোসেন, আপনি সঙ্গেই থাকবেন, অসংখ্য ধন্যবাদ। এবার আমরা মানিকগঞ্জের খবর জানবো। মানিকগঞ্জ থেকে যুক্ত আছেন মনিরুল ইসলাম মিহির। ফিলিং স্টেশনগুলোর আজকের কি পরিস্থিতি দেখছেন? স্টেশন কর্তৃপক্ষ কি বলছে? কতদিন এই ভোগান্তি থাকবে?
এমনই অবস্থার কিন্তু কোনো পরিবর্তন হয়নি। গত এক সপ্তাহ ধরে যে অবস্থা দেখছি আমরা ফিলিং স্টেশনগুলিতে একই অবস্থা, অর্থাৎ গ্যাসের তীব্র সংকটই। যেমনটি বলছিলাম যে মানিকগঞ্জে 14টি ফিলিং স্টেশন আছে, তার মধ্যে 3-4টিতে যে পরিমাণ গ্যাস আসে তাও তাদের প্রেশার না থাকার কারণে তারা দিতে পারছেন না। আমরা সকালে দেখিয়েছিলাম পাশের একটি মেসার্স সৈয়দ গাজী সিএনজি ফিলিং স্টেশনে, সেখানে আমরা দেখেছি টুকটাক তারা গ্যাস দিচ্ছেন, যেখানে তাদের প্রেশার থাকে 200-র উপরে। আজকে আমরা দেখছি যে সেখানে তারা বলছেন যে তাদের 100-র নিচে প্রেশার, যার কারণে তাদের খুব একটা তারা দিতে পারছেন না, কম পাওয়া যাচ্ছে। এখন আমরা আসছি পাশে একটি ধলেশ্বরী ফিলিং অ্যান্ড সিএনজি স্টেশনে, এখানে তারা একেবারে গ্যাস নাই, যার কারণে সাইনবোর্ড লাগিয়ে দিয়েছে। তারা বলছেন যে তাদের যে পরিমাণ ভিতরে আছে তাও প্রেশারের কারণে তারা 1 টাকার গ্যাসও দিতে পারছেন না। তো কর্তৃপক্ষ যারা আছেন তাদের সাথে আমরা মূলত একটু কথা বলে তাদের কাছ থেকে জেনে নেই যে কি অবস্থা। আমরা তো দেখছি যে গ্যাস, আপনারা এখানে গ্যাস নাই, একেবারে সাইনবোর্ড লাগিয়ে দিয়েছেন, কি অবস্থা বলেন তো? গ্যাস আপনার 1 সপ্তাহ যাবত মানিকগঞ্জ গলাশির পাম্পে নাই, গলাশির পাম্পে শুধু সন্ধ্যার দিকে ঘন্টাখানি বেতন দেয় আর কি, সিএনজি ঘন্টাখানি বেতন দেয়। শুধু আপনার বেশি ছিল অকটেন পেট্রোল, ডিজেল, এলপিজি, সিএনজি নাই। অনেক অনেক ধন্যবাদ। এমনই যেমনটি বলছিলাম যে আসলে তারা এখন মাত্র শুধু অকটেন, ডিজেল এগুলি বিক্রি করছেন, তেল বিক্রি করছেন, এখানে গ্যাস দিতে পারছেন না। অর্থাৎ কর্তৃপক্ষ তারাও জানেন না কবে নাগাদ যে সংকট নিরসন হবে, তারাও বলছেন তারাও একটা দুর্ভোগে। আর আমরা পরিবহন শ্রমিক যারা তাদের সাথে কথা বলছিলাম, তারা বলছেন যে তাদের একেবারে দুর্ভোগে পড়ে আছেন, তারা এখান থেকে ঢাকায় যেতে পারছেন না, তাদের সংসারও এখন টিকে না। যারা সিএনজি যারা চালায় তাদের একটা দুর্ভোগে এখানে কিন্তু চরম আকার ধারণ করেছে। মনির ইসলাম মিহির সঙ্গেই থাকবেন। সারা দেশে তীব্র গ্যাস সংকট চলছে, এ বিষয়ে খবরাখবর নিয়ে রূপগঞ্জ থেকে রিয়াজ হোসেন এবং মানিকগঞ্জ থেকে মনির ইসলাম মিহির আমাদের সঙ্গে যুক্ত ছিলেন। চট্টগ্রামের আনোয়ারায় আনুষ্ঠানিকভাবে চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের কাজ শুরু হচ্ছে আজ। ব্যবসায়ীরা জানান এই অর্থনৈতিক অঞ্চলটি প্রতিষ্ঠা হলে ক্ষতি আসবে বাংলাদেশের অর্থনীতির। তবে এর সঙ্গে ঢাকা চট্টগ্রাম রুটে দ্রুতগতির বুলেট ট্রেন এবং চট্টগ্রাম কক্সবাজারে এক্সপ্রেসওয়ে যুক্ত হওয়া দরকার। সাইফুল ইসলাম শিল্পীর তথ্য ছবিতে প্রতিবেদন। চট্টগ্রাম কক্সবাজার রুটে ভোগান্তি কমিয়ে এই যাত্রায় গতি আনতে চায় চীনা বিনিয়োগকারীরা, যে কারণে এই রুটে এক্সপ্রেসওয়ে নির্মাণের পাশাপাশি বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীনের সঙ্গে সড়কের পরিকল্পনা করা হচ্ছে। পাশাপাশি ঢাকা চট্টগ্রাম বুলেট ট্রেনের পরিকল্পনার কথা বলা হচ্ছে জোরে সোরে। চায়না এখন যে চট্টগ্রামকে নিয়ে যে চিন্তাগুলি করছে, চট্টগ্রাম ঢাকা বুলেট ট্রেন, চট্টগ্রাম কক্সবাজার যে হাইওয়ে করা, অথবা যেটা ইকোনমিক জোন, অথবা আরও যে সমস্ত প্রজেক্টগুলি ওরা হাতে নিচ্ছে, এই প্রজেক্টগুলি কিন্তু চায়না করতে পারে। সরকার যদি এগুলি করাইতে পারে, আমার মনে হয় চট্টগ্রামের জন্য এটা ভালো একটা দিক হবে। বর্তমানে ঢাকা চট্টগ্রাম সড়ক পথের 265 কিলোমিটার দূরত্ব অতিক্রমে সময় লাগছে 6 থেকে 8 ঘন্টা, আর 320 কিলোমিটার রেলপথের দূরত্ব অতিক্রমেও লাগছে 5.5 থেকে 7 ঘন্টা। যে কারণে এই যাত্রাপথের সময় কমিয়ে আনতে বুলেট ট্রেন চলাচলের প্রস্তাব দিয়েছে চীন সরকার। চাইনিজ অ্যাম্বাসেডর বলছেন কিন্তু আজকে যে উনি বুলেট ট্রেন করতে চায়। তাহলে বুলেট ট্রেন করতে চাই, আপনি দেন, কিভাবে দেবেন, বিওটি দেবেন, পিপিপি দেবেন, কি দরকার, কিভাবে দেবেন আপনারা বুঝেন। ঢাকা চিটাগং কানেক্টিভিটি হ্যাজ টু বি গন ডাউন টু দ্য 1.5 hours to 2 hours ম্যাক্সিমাম। এদিকে চট্টগ্রামের আনোয়ারায় 730 একর জায়গার উপর তৈরি হচ্ছে চায়না ইকোনমিক জোন। সোমবার প্রকল্পটির গ্রাউন্ড ব্রেকিং বা কাজ শুরুর আনুষ্ঠানিকতা হচ্ছে। ব্যবসায়ীরা জানান এখানে বিনিয়োগ হবে অন্তত 500 মিলিয়ন মার্কিন ডলার, কাজ পাবে কয়েক হাজার শ্রমিক। একটা ইকোনমিক জোন যদি ক্রিয়েট করা হয় তাহলে ডেফিনেটলি জব অপরচুনিটি ক্রিয়েট হবে, এবং জব অপরচুনিটি ক্রিয়েট হলে আপনার অনেক লোকের পারচেস পাওয়ার বাড়বে। আনোয়ারাতে 730 একরে যেটা প্রপোজ করা হয়েছে, সেখানে যদি একটা চাইনিজ ইকোনমিক জোন করা হয়, এখানে কিন্তু শুধু খালি চট্টগ্রামবাসী না, পুরো দেশ উপকৃত হবে। বিনিয়োগ, শিল্পায়ন ও দ্রুত যোগাযোগ, এই তিনের সমন্বয় ঘটাতে পারলে চট্টগ্রামকে ঘিরে তৈরি হতে পারে নতুন অর্থনৈতিক সম্ভাবনা, বলছেন ব্যবসায়ীরা। 1 বছরেরও বেশি সময় পর আবার চালু হলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা নারিতা সরাসরি ফ্লাইট। এই রুটের মাধ্যমে জাপানের সাথে বিনিয়োগ, বাণিজ্য ও শিক্ষা খাতে নতুন দ্বার উন্মোচিত হবে বলে আশা করছেন বিমানমন্ত্রী আফরোজা খানম রিতা। আর বিমান প্রতিমন্ত্রী জানান 2034 সালের মাঝে আরও 50টি নতুন ফ্লাইট সংযোজনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। রাশেদ আনিসের প্রতিবেদনে বিস্তারিত। অলাভজনক হয় অন্তর্বর্তী সরকারের সময় 2025 সালের 1 জুলাই বন্ধ করা হয় ঢাকা নারিতা ফ্লাইট। প্রায় 1 বছর পর ফের চালু করা হলো এই রুটের ফ্লাইট।
ঢাকা নারিতা ফ্লাইট উদ্বোধন করতে এসে বিমানমন্ত্রী জানান, ভবিষ্যতে আর এই রুট বন্ধ করার প্রশ্নই আসে না, এটি এবার লাভজনক হবে। আমাদের পরিকল্পনা আছে যে আমরা এটা আর বন্ধ হবে না, সেভাবে নারীতেও বন্ধ হবে না। কারণ আপনারা জানেন যে ইতিমধ্যে আমরা ফ্লাইট এয়ারক্রাফট আরও আনার চেষ্টা করছি। যখন এয়ারক্রাফটগুলো চলে আসবে ইনশাল্লাহ আমাদের আর বন্ধ করার প্রশ্নই ওঠে না। ইতোমধ্যে ফিরতি ফ্লাইট সহ পরবর্তী ফ্লাইটও বুকিং হয়ে গেছে। এতে জাপান প্রবাসীরাও খুব খুশি বলে জানান তিনি। এই ফ্লাইট চালুর মধ্য দিয়ে দুই দেশের মাঝে সম্পর্ক আরও দৃঢ় হবে বলেও বিশ্বাস তার। বাংলাদেশে দক্ষ জনশক্তির জন্য জাপানে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। এই বাস্তবতায় ঢাকা নারিতা সরাসরি বিমান সংযোগ শুধু একটি পরিবহন সেবা নয়, বরং দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের একটি অপরিহার্য অবকাঠামো। বিমান প্রতিমন্ত্রী জানান, শুধু বোয়িং নয়, চাহিদা থাকায় আরও এয়ারবাস কেনা হবে। আমাদের এই ফ্লাইট যে আমাদের বিভিন্ন দেশে পাঠানোর যে ফ্লিট, সেটা আমাদের পর্যাপ্ত নয়। আমাদের ইচ্ছা যে আমরা 2034 সালের মধ্যে আমাদের ফ্লিটে যাতে 50টির মতো ফ্লাইট থাকে। এখন থেকে আর কোনো ফ্লাইট বন্ধ হবে না বলেও জানান বিমানমন্ত্রী। রাশেদ আনিস, ৭১, ঢাকা। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১ ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। থাকুন ৭১ সাথে।